মানুষের ক্ষুধা তো বন্ধ থাকবে না, মানুষের খাবারের অভাব প্রতিদিনই যদি হতে থাকে সেই মানুষের তো ধৈর্য থাকবে না। 5 মাস হয়ে গেছে সরকারে। আমাদের রাষ্ট্র ওই আগে যেরকম বললাম, এক চোখে দেখে আর এক চোখ দিয়ে দেখতে চায় না। তা যদি দেখতো তাহলে বৈষম্যহীন সমাজ গড়বার জন্য এই 5 মাসে একটা পদক্ষেপ নিয়েছে, তার প্রমাণ সরকার দিতে পারবে না। এই যে সরকার আছে, এই সরকারের কি কোনো জবাবদিহিতা আছে? এই সরকারকে আরেকবার ভোটে দাঁড়াবে? তো ওরা যদি বলে এত কাজ করতে পারবো না, কোনো রকম একটা ভোট দেবো, দিয়ে চলে যাব, তারপরে নিজেরা যেখানে যেখানে ছিলাম ভালো ছিলাম ওই জীবনে চলে যেতে চাই, তখন কি করবে? অথবা ধরেন আজ ওয়ারেসের নেতৃত্বে আপনারা সবাই এখানে এত বড় একটা সভা করছেন, শুনে যদি ওরা বলে চালাবো না দেশের কোনো দায়িত্ব নেব না, তাহলে কি করবেন? কালকে একটা সরকার বানাতে পারবেন? আমাদের জন্য সমস্যা হয়েছে, এই সরকার অনেক ভুল করছেন। আমি বলবো মাঝে মাঝে এমনকি অন্যায়ও করছেন। যেমন আপনাদের প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি ন্যায্য না, এই দৃষ্টিভঙ্গির বদল দরকার। কিন্তু তাদেরকে জোর করে বলতে গেলে তারা সেই কথা শুনছেন না। দেখেছেন একজন রাষ্ট্রপতি আছে, কেউ চায় না, বলেছ আগে স্বৈরাচারের সে প্রতিনিধি, কিন্তু তাকে তারা রেখেছে। আমি ওই ব্যাপারে বিরোধিতা করছি না, কিন্তু আমি বলছি তারা যা করেছেন তাই করছেন, বদলাতে পারছেন না। যারা রক্ত দিয়ে জীবন দিয়ে এই পরিবর্তনটা আনলো, তারাও অনেকে এখনো বৈষম্য বিরোধী এই লড়াইয়ের সাথে একাত্ম হতে পারেননি। আসলে বৈষম্যটা বোঝা দরকার। এই কয়দিনে আমি দেখলাম অন্তত বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছেন কমপক্ষে 50টা গ্রেডের ক্যাডারের লোকজন। একটা আন্দোলন ছিল কোটার বিরুদ্ধে, ওটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন ছিল। যখন আন্দোলন ফ্যাসিবাদের বিরুদ্ধে গেল, একটা অসম্ভব রকমের স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটানো সম্ভব হলো, তখন আন্দোলনে বিজয় লাভকারী মানুষগুলো ভাবলেন আমরা এখন বৈষম্যের বিরুদ্ধেও লড়তে পারি। এই জন্যে সারা দেশে এখন এই আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন বলে পরিচিত হয়েছে। আমি প্রথমেই এই লড়াইয়ের সাথে একাত্মতা ঘোষণা করছি, এবং যেহেতু এই লড়াইয়ের সাথে একাত্মতা ঘোষণা করছি, অতএব আপনাদের 7 দফা বসে বসে পড়লাম, আগেও পড়েছি। আমি 7 দফার প্রতিটি দফার সাথে একাত্মতা ঘোষণা করছি। বন্ধুগণ, একটা কথা বলবো আমি আপনাদের। এমনি শুনেছেন আমার হাতের সময় কম। আমার বহুদিনের পরিচিত পুরানো এক বন্ধু আমেরিকা থেকে এসছেন, 7 দিন পরে আজকে তার সাথে আমার দুপুরে একটা রেস্টুরেন্টে বসে খাওয়ার কথা। উনি পৌঁছেছেন, আমি যেতে পারিনি। দেশটা বদলে যাচ্ছে, দেশটা বদলাবার পথে উঠেছে। কেউ কেউ আছেন যারা এই বদলটা বুঝতে পারেন না, যারা বদলাবার তরিকাটা বোঝেন না, যারা বদল বা পরিবর্তন জীবনে দেখেননি। বাংলাদেশে এই রকম মানুষও এখন এই বদল বা পরিবর্তনের নেতা পর্যন্ত হয়ে বসে আছে। যারা বলছেন বৈষম্য বিরোধী লড়াই করছেন, ওই নেতাদের কাউকেই আপনি সম্ভবত এই যে কর্মচারী কর্মকর্তারা বৈষম্য বিরোধী লড়াই করছেন তার সাথে একাত্মতা ঘোষণা করতে দেখেননি। আমি বলছি আবার, যারা রক্ত দিয়ে জীবন দিয়ে এই পরিবর্তনটা আনলো, তারাও অনেকে এখনো বৈষম্য বিরোধী এই লড়াইয়ের সাথে একাত্ম হতে পারেননি। আসলে বৈষম্যটা বোঝা দরকার। আমি বসে বসে আপনাদের নেতা ওয়ারেসের কাছ থেকে এই আউটসোর্সিং বিষয়টা বুঝতে চাইছিলাম। এমনিতে বাইরে আমরা যখন আউটসোর্সিং বলি, তখন তার মিনিং ডক্টর ইউনুস করবেন, চাকরির জন্য আরেকজনের কাছে কেন যাবে, চাকরি নিজেই খুঁজে নাও।
এমপ্লয়মেন্ট নিজে তৈরি করো এবং সমস্ত অনাচার, অত্যাচার, নির্যাতন, বঞ্চনার বিরুদ্ধে নিজে নিজে প্রতিরোধ করতে শেখো। অথচ এই সচিবালয়ের মধ্যে কি চলছে সেটা জানেন। আমি অন্তত পক্ষে 3টা সংবিধান সহ যে সংস্কার কমিশন হয়েছে তাদের বৈঠকে, যেখানে তারা তাদের প্রস্তাব পেশ করেছেন, সেখানে গেছি। প্রশাসন ক্যাডারে যে পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে একটা ঝড় তুলে দিয়েছে। মনে হয়েছে যারা এই পরিবর্তনের কথা বলেছেন তারা এক চোখে দেখেন আর এক চোখে দেখেন না। এই জন্য এক চোখে কেবল অ্যাডমিন ক্যাডার দেখেন, আর এক চোখ তো বন্ধ। আপনাদের দেখতে পারেন না, আপনাদের দেখতে পারেন না বলে আপনাদের সমস্যার সমাধানের কথাও তারা বলতে পারেন না। কি করা দরকার? নিশ্চিতভাবেই দাবি আরো জোরদার করে করেন, আন্দোলন আরো শক্তভাবে করেন। কিন্তু পাশাপাশি একটা কথা বলি, এই যে সরকার আছে, এই সরকারের কি কোনো জবাবদিহিতা আছে? এই সরকারকে আরেকবার ভোটে দাঁড়াবে? এই সরকার নতুন করে পার্টি বানাবে? তো ওরা যদি বলে এত কাজ করতে পারবো না, কোনো রকম একটা ভোট দেবো, দিয়ে চলে যাব, তারপরে নিজেরা যেখানে যেখানে ছিলাম, ভালো ছিলাম, ওই জীবনে চলে যেতে চাই, তখন কি করবে? অথবা ধরেন আজ ওয়ারেসের নেতৃত্বে আপনারা সবাই এখানে এত বড় একটা সভা করছেন, শুনে যদি ওরা বলে চালাবো না দেশের কোনো দায়িত্ব নেব না, তাহলে কি করবেন? কালকে একটা সরকার বানাতে পারবেন? আমাদের জন্য সমস্যা হয়েছে, এই সরকার অনেক ভুল করছেন। আমি বলবো মাঝে মাঝে এমনকি অন্যায়ও করছেন। যেমন আপনাদের প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি ন্যায্য না। এই দৃষ্টিভঙ্গির বদল দরকার, কিন্তু তাদেরকে জোর করে বলতে গেলে তারা সেই কথা শুনছেন না। দেখেছেন একজন রাষ্ট্রপতি আছে, কেউ চায় না, বলেছ আগে স্বৈরাচারের সে প্রতিনিধি, কিন্তু তাকে তারা রেখেছে। আমি ওই ব্যাপারে বিরোধিতা করছি না, কিন্তু আমি বলছি তারা যা করেছেন তাই করছেন, বদলাতে পারছেন না। এই পরিস্থিতিতে আন্দোলনটা এরকম করে গড়ে তুলতে হবে যাতে সাপ মারে লাঠি না ভাঙে। কিরকম করে করবেন? আমি আপনাদের সম্পর্কে যে ধারণা নিয়ে এখানে প্রবেশ করেছিলাম, সেই ধারণা খানিকটা বদলে গেল। আপনারা কি একটু ক্লান্ত হয়ে গেছেন? অনেক সময় গেছে বলে কষ্ট বেশি হচ্ছে, সেই কারণে এই রকম বেতন স্কেল পৃথিবীর ইতিহাসে কম আছে, এত বৈষম্য। এইখানে বদল চাই, তাহলে জোর করে চাইবো, অনেকে মিলে চাইবো, সবাই মিলে চাইবো, তাতে তো আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবার কারণ নেই। আমাদের সেরকম করে সংগঠিত হতে হবে। যারা যারা আমার কাছে আপনাদের অভিযোগের কথা বলতে চেয়েছেন, তাদের বলি আমি তো সরকারে নাই। যারা সরকারে আছেন তাদের চিনি, যিনি সরকারের প্রধান তিনি সরাসরি আমার শিক্ষক ছিলেন। আমি আপনাদের বলতে পারি, আজকের পরে যখনই সুযোগ পাব তখনই এদের সাথে আমি আপনাদের এই সমস্যা নিয়ে কথা বলব। কিন্তু কথার জবাব কি হবে সেটা আমার ধারণা আছে। মনে আছে আপনাদের, সরকার ক্ষমতায় আসবার পর থেকে বা দায়িত্ব পাওয়ার পর থেকেই লাগাতার প্রতিদিন আন্দোলন চলত, রাজপথে মিছিল, কোথাও অবরোধ, কোথাও নিজেরা দাবি দেওয়া তুলছে, অবস্থান ধর্মঘট করছে। সরকার তখন বলেছিলেন আমরা মাত্র এলাম, একটু ধৈর্য ধরেন। আমি এই রকম দেখেছি, পাকিস্তান হবার পরে বলা হতো পাকিস্তান শিশু রাষ্ট্র, বাংলাদেশ হবার পরেও বলা হয়েছে বাংলাদেশ শিশু রাষ্ট্র। যখন দাবি তুলত মানুষ তখন বলতো আমাদেরকে সময় দেওয়া হবে। আর আমি বলি শিশু রাষ্ট্রের কাছে শিশুরাই যদি আওয়াজ করে, দাবি করে, তখন সেই জবাব কে দেবে? মানুষের ক্ষুধা তো বন্ধ থাকবে না, মানুষের খাবারের অভাব প্রতিদিনই যদি হতে থাকে, সেই মানুষের তো ধৈর্য থাকবে না। 5 মাস হয়ে গেছে সরকারে,
এখন সরকারের আপনাদের কথা শুনতে হবে, সেরকম করে বলেন, সেরকম করে সংগঠিত করেন। আমি সহ আমরা আপনাদের সাথে আছি। এমনিতে বড় বড় কথা বললেই আপনাদের দাবি আদায় হয়ে যাবে এরকম নয়, বরঞ্চ সত্যি হচ্ছে এই কথাগুলো যুক্তি সহকারে বলতে হবে। যত জায়গায় মানুষ চাকরি করে, ধরেন সেইখানে বেতনের যে কয়টা গ্রেড আছে, প্রত্যেকটা গ্রেডের সাথে প্রত্যেকটা গ্রেডের বৈষম্য আছে। আমি দেখেছি আমাদের সমাজ খুবই অরাজ্য কাজ করে। আমাদের রাষ্ট্র ওই আগে যেরকম বললাম, এক চোখে দেখে আর এক চোখ দিয়ে দেখতে চায় না। তা যদি দেখতো তাহলে বৈষম্যহীন সমাজ গড়বার জন্য এই 5 মাসে একটা পদক্ষেপ নিয়েছে, তার প্রমাণ সরকার দিতে পারবে না। কেন পারবে না? কারণ তারা অন্যান্য অনেক বিষয় নিয়ে ঝামেলার মধ্যে আছে, সেগুলোই সামলাতে পারে না। এত জিনিসপত্রের দাম বাড়ছে, কোনো জিনিসের দাম কমাতে পারেনি, মানুষের অভাব বাড়ছে, কোনো চাকরির ব্যবস্থা করতে পারেনি, আর দেশে নির্বাচন কবে কীরকম করে করবে সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এর মধ্যে নতুন করে আবার শুনছি নতুন প্রোক্লামেশন হতে হবে। প্রোক্লামেশন মানে বোঝেন? নিশ্চয়ই বোঝেন। ঘোষণা বলেন প্রোক্লামেশনের বাংলা, প্রজ্ঞাপন বলেন। আমি একটা বিশেষ ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে বলতে চাই, অতীতের এই সব জিনিস আমি বর্জন করছি, নতুন এই সব জিনিস গ্রহণ করছি। আমার রাষ্ট্র, আমার দেশ একটা নতুন জায়গায় পা দিবে। 5 মাস আগে যে ঘটনা ঘটেছে, তখন এদের কারো মনে হয়নি আমাদের একটা নতুন প্রজ্ঞাপন জারি করতে হবে, একটা প্রোক্লামেশন দিতে হবে। 5 মাস পরে যখন মনে হচ্ছে, তখনও বলছেন কতদিনে জারি করতে পারবো তার কোনো ঠিকানা বলতে পারবো না। তার মানে এই সরকার নিজেও অনেকগুলো বিষয় তার দিক নির্দেশনা স্পষ্ট নয়। আমরা সরকারকে কিন্তু সমর্থন করি। কেন? আমাদের কোনো উপায় তো নাই। এই সরকারকে বাদ দিলে কোথায় আছে সরকার? কালই তো নির্বাচন করতে পারবো না। অতএব এই সরকারের কাছেই বলি, এই দাবিগুলো ন্যায্য, এই কাজগুলো আপনাদের করা উচিত, সেই কাজগুলো করেন, সবাই মিলে চলেন। আমরা একটা ন্যায্যতার সমাজ, একটা বৈষম্যহীন সমাজ, একটা গণতান্ত্রিক সমাজ, একটা কল্যাণ সমাজ, কল্যাণ ধর্মী সমাজ, কল্যাণ ধর্মী রাষ্ট্র গড়বার সংগ্রাম করি। আজকের দিনে এটা যদি আমরা একসাথে সিদ্ধান্ত নিতে পারি, তাহলে যে বৈষম্যহীন চাকরি এবং পদায়ন সহ যে কাজগুলো আপনারা চাইছেন সেটা হতে পারে। আপনারা ভালো থাকবেন। খোদা হাফেজ।